এটা একটা বল, প্রথম দিকে যে বলটা আমার দরকার আর শেষের দিকে যে বলটা আমার দরকার, এই দুটো বলের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। কারণ প্রথম দিকে বলের মধ্যে আমার যে ভর ওজন করতেছে সেই ভরটা কি হচ্ছে, অবশ্যই টোটাল ভর হিসেবে কাজ করতেছে। আর শেষের দিকে কিন্তু জ্বালানি একবারে কমে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে তোমার যে বলটা রকেটের উপর প্রযুক্ত হবে সেই বলটা বের করার জন্য আমরা এটা ব্যবহার করব। আশা করি তোমার এই পর্যন্ত বুঝতে পারছো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করেছি, ঘাত বল নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের রকেটের গতি নিয়ে একটু আলোচনা করব। তো রকেটের গতি নিয়ে আলোচনা করাটা আমাদের পরিসরে খুব সীমাবদ্ধ থাকবে। আমরা এখান থেকে কিছুটা হলো ধারণা পাবো যে আসলে একটা রকেট উড্ডয়নের সময় কোন কোন বিষয় জড়িত থাকে। বা তোমরা হয়তো দেখে থাকবা যে স্পেস শাটল থেকে যখন কোনো একটা মহাকাশযান যখন পৃথিবী থেকে ছেড়ে যায়, তখন দেখবে যে অনেক বড় এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করে। সে অনেক বেগে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এবং একসময় কি হয়, পৃথিবীর আকর্ষণ ছিন্ন করে সে কিন্তু মহাকাশে গিয়ে তার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা সফল করার চেষ্টা করে। তো তোমরা হয়তো অ্যানিমেশন টাইপ বা এই টাইপের কোনো কিছু হয়তো ভিডিওতে দেখে থাকবা। আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে স্পেস শাটলের কিছু অংশ তোমাদেরকে আমি দেখাবো, শেয়ার করব। তোমরা ওই শেয়ার করা অংশটা একটু দেখবে, দেখে আমরা যে রকেট নিয়ে যে আলোচনাগুলো করব, মূলত রকেটের ভর, রকেটের বেগ বা রকেটের ত্বরণ বা রকেটের মধ্যে যে জ্বালানিটা থাকে সে জ্বালানির পরিমাণ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কিন্তু এটা না যে আমরা এটা নিয়ে, এই রকেট নিয়ে আজকে যে ক্লাসটা আমরা করব সেই ক্লাস করে আমরা অ্যারোনটিক্স সম্বন্ধে বলতে গেলে একেবারে এবিসিডি একটা ধারণা তৈরি হবে। তো চলো আমরা প্রথমে ভিডিওটা দেখে আসি যে স্পেস শাটল থেকে কোনো একটা মহাকাশযান যখন পৃথিবী ছেড়ে যায় তখন কি কি ঘটনাগুলো ঘটে। তোমরা ভিডিও ক্লিপসগুলো দেখে আসছো, তো এর আগে হয়তো তোমরা এগুলো দেখে থাকবে, কিন্তু যেহেতু আমরা এটা নিয়ে একটু আলোচনা করতেছি এই কারণে আমরা এই ভিডিওটা দেখে আমাদের ব্রেনটাকে মানে সেন্ট্রালাইজড করার চেষ্টা করতেছি। চলো আমরা প্রথমে যে বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। তোমরা হয়তো একটু রিকল করো, মানে রিমাইন্ড করো যে একটা স্পেস শাটল থেকে যখন কোনো একটা মহাকাশযান উড্ডয়ন হয় তখন সেখানে কি কি জিনিস থাকে বা তোমরা ভিডিওতে কি কি জিনিস দেখেছো। এক নম্বর হলো
তুমি যে স্পেস শাটলটা দেখেছো বা যেখানে মহাকাশযানটা যেখানে স্থির হয়েছিল সেখানে একটা টাইমিং ছিল যে সে একটা নির্দিষ্ট সময়ে স্টার্ট করলো। দেখবে যে 10 থেকে কাউন্টিং শুরু হয়, 0-তে যখনই আসে তখন স্পেস শাটল স্টার্ট করে, ইঞ্জিনটা স্টার্ট হয়, ইঞ্জিন থেকে ফায়ারিং হয়, দেন ফায়ারিং এর মাধ্যমে ওখানে বড় একটা ভলিউম নিয়ে এখানে এক ধরনের ধোঁয়া তৈরি হয়। তো তারপরে তুমি দেখবে যে সেখান থেকে আগুন বের হচ্ছে এবং ওই আগুনের উপর ভর করে প্রচন্ড শব্দে সে উপরের দিকে উঠে যাচ্ছে। তোমরা এই জিনিসগুলোই দেখতে পারবে। তো লক্ষ্য করো, একটা মহাকাশযান যখন উড্ডয়ন হবে তখন অ্যাকচুয়ালি মহাকাশযানের মূল যে অংশটা আমি মহাকাশে নিয়ে যেতে চাচ্ছি, সেই অংশটা খুব একটা বড় বিষয় না, সেটা খুব সামান্য ছোট্ট একটা বিষয়। কিন্তু এই ছোট্ট একটা জিনিসকে যদি আমি মহাকাশের বাইরে বা পৃথিবীর আকর্ষণ ছিন্ন করে মহাকাশে যদি আমি এটাকে রেখে আসতে চাই বা আমি যদি ওইখানে কোনো না কোনো একটা তথ্য পাঠাতে চাই, তাহলে মহাকাশ যানের মধ্যে এত পরিমাণ জ্বালানি রাখতে হবে যেন সে একটা নির্দিষ্ট গতি অর্জন করতে পারে। 2 নম্বর হলো এই গতিতে সে যেন মহাকাশ এই আকর্ষণটা, পৃথিবীর ওই অভিকর্ষ যে আকর্ষণটা, এই আকর্ষণটা যেন সে ছিন্ন করে চলে যেতে পারে। তো এই পরিমাণ গতিবেগ অর্জন করা, এই পরিমাণ ত্বরণ অর্জন করার জন্য মহাকাশ যানের মধ্যে জ্বালানি কি পরিমাণ থাকা লাগবে, কতটুকু পরিমাণ জ্বালানি প্রতি সেকেন্ডে জ্বললে একটা বেগ পাওয়া যাবে, যে বেগ অর্জন না হওয়া পর্যন্ত মহাকাশ থেকে ও ছুটে যেতে পারবে না। তো আমাদেরকে কিন্তু মূলত আলোচনা এটাই, একটা মহাকাশযান যখন উড্ডয়ন করবে তার নিজের একটা ভর আছে, আমি যে বস্তুটা নিচ্ছি সেই বস্তুটার একটা ভর আছে, আমি যে জ্বালানিগুলো নিচ্ছি সেই জ্বালানিগুলোর ভর আছে। তো শুরুর দিকে মহাকাশযান, জ্বালানি এবং আনুষঙ্গিক যে তার পুরো ফ্রেম, এই টোটাল জিনিসটা কিন্তু একটা ওজন থাকে। প্রথম দিকে লক্ষ্য করবে যে যখন আমি উড্ডয়নের দিকে লক্ষ্য করতেছি যে একটা মহাকাশযান যখন উড্ডয়ন হবে, তখন উড্ডয়ন হওয়ার জন্য তাকে অবশ্যই এমন হতে হবে যে পুরো মহাকাশযানের যে ওজনটা, সেই ওজনটাতে কি কি জিনিস অন্তর্ভুক্ত ছিল, মহাকাশযানের নিজের ওজন, মহাকাশযানের পুরো ফ্রেমের ওজন, আর ভিতরে যে জ্বালানি আছে টোটাল জ্বালানির ওজন, সব ওজন মিলিয়ে কিন্তু মহাকাশযান কিন্তু উড্ডয়ন শুরু করে। তো এই ওজনের থেকে যদি অধিক পরিমাণে ধাক্কা যদি আমি না দেই বা জ্বালানি সেই পরিমাণ যদি জ্বালানি দিয়ে যদি আগুনের ধাক্কাটা যদি আমি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু মহাকাশযান উপরে উঠতে পারবে না। তো চলো আমরা এই টার্মগুলো একটু দেখার চেষ্টা করি। তো ধরি মহাকাশযান এর মোট ভর সমান সমান mt, টোটাল ভর। যানে উপস্থিত জ্বালানির ভর ধরে নেই ছোট, জ্বালানির ভর ধরে নাও ছোট। তাহলে মহাকাশযানের ভর হবে কত? মহাকাশযানের ভর হবে কি, ধরে নেই m। তো লক্ষ্য করো, আমরা লাস্ট ক্লাসে ঘাত বল নিয়ে আলোচনা করেছিলাম। ঘাত বলটা কি? ঘাত বল আর কিছু না, যেখানে আমরা বল ইজ প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu বাই t, এটা আমরা জানি বলের সমীকরণ। এখন এই সমীকরণের সমানুপাতিক ধ্রুবক 1 হয় বিধে আমরা এটাকে লিখতে পারি এভাবে। তো এটা হলো বলের সমীকরণ। বলের সমীকরণটা ঘাত বলের সমীকরণ হবে তখন, আমি বলেছিলাম, যদি t এর মানটা অনেক কম হয়, f এর মানটা অনেক বেশি হয়। লক্ষ্য করো, একটা মহাকাশযান যখন উড্ডয়ন শুরু করবে, মহাকাশযান যখন উড্ডয়নটা শুরু করবে তখন সে যখন স্পেস শাটলে লাগানো থাকে, স্পেস শাটলের সাথে যখন সে সংযুক্ত থাকে, ওই মুহূর্তে তাকে এমনভাবে রাখা হয় যেন সে লম্বভাবে থাকবে, টোটাল 90 ডিগ্রি, অর্থাৎ তার ওজনটা যেন পুরোপুরি অভিকর্ষ ত্বরণের দিক বরাবর যেন তার ওজনটা থাকে।
তো লক্ষ্য করো যে এই পরিমাণ ওজন যখন সে এখান দিয়ে যে জ্বালানিটা নির্গত করবে, এই জ্বালানি নির্গত করার জন্য যে বেগটা, জ্বালানির যে বেগটা তৈরি হবে, এই জ্বালানির বেগটা যখন সে ভূমির উপরে বা বাতাসের উপরে প্রয়োগ করবে, বাতাস তাকে কি করবে, সমপরিমাণ বল প্রয়োগ করবে তার উপরে প্রতিক্রিয়া। তো যদি স্পেস শাটলের থেকে যে জ্বালানিটা নিচের দিকে আসতেছে সেটা যদি হয় ইউ, আর স্পেস শাটল এর উপরে যদি কোনো একটা প্রযুক্ত বল হয় ভি, যদি ইউ এবং ভি পরস্পর সমান থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে এই মহাকাশ যানটা কিন্তু উঠতে পারতেছে না। কখন উঠতে পারতেছে না? এই ইউ এন্ড ভি এই দুটোর মধ্যে যদি মানটা সমান হয়ে যায় তাহলে কিন্তু সে আসলে স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ এটা কিন্তু আর কখনোই উপরে উঠতে পারবে না। লক্ষ্য করো এই বেগটা এমন হতে হবে, বা এই দিকে ধাক্কাটা বা এই নিচের বরাবর যে ধাক্কাটা, এই ধাক্কাটা এমন হতে হবে যেন, আমরা তো জানি যে ধাক্কাকে বল হিসেবে চিন্তা করা যায়, তো নিচের দিকের এই ধাক্কাটা এমন হতে হবে যেন তার ওজনের থেকে বেশি পরিমাণে ধাক্কাটা তৈরি হয়। তো লক্ষ্য করো আমি যদি স্পেস শাটলের ওজনটা এই দিকে বরাবর চিন্তা করি, এটা ধরো তার স্পেস শাটলের ওজন W, তাহলে আমার যে ঘাত বলটা আমি বাতাসকে দিচ্ছি, অনুরূপভাবে বাতাস যখন বিপরীতমুখী ঘাত বলটা আমার দিকে প্রেরণ করতেছে, ধরে নেই আমার দিকে বাতাসের বিপরীতমুখী ঘাত বলটা হলো F। তাহলে এই F এবং এই W এই দুটো, যদি F বলতে এটা বোঝাচ্ছে এই F, অর্থাৎ ঘাত বলটা যদি এরকম হয় যে আমার ওজন এবং ঘাত বল দুটো যদি সমান থাকে তাহলে কিন্তু আমি কখনোই এই স্পেস শাটলকে নিয়ে উড্ডয়ন করতে পারবো না। এখন প্রশ্ন হলো যে তাহলে আমাকে অবশ্যই আমার ওজন তো ফিক্স থাকবে না, আমার ওজনটা পরিবর্তন হবে কিভাবে? লক্ষ্য করো আমার এই ওজনটা কিন্তু জ্বালানির ভর ছিল, পুরো স্পেস শাটলে যতটুকু পরিমাণ তোমার পদার্থ আছে, ফ্রেম আছে, সবগুলো ওজন মিলিয়ে কিন্তু আমার ডাব্লিউ। কিন্তু যখন আমি স্পেস শাটলটা রান করেছি তখন কিন্তু জ্বালানি ধীরে ধীরে কি কমে যাচ্ছে না, তো ডাব্লিউ কিন্তু আর ফিক্স থাকবে না। এখন তুমি যে ডাব্লিউটা পাবা সেটা হবে ম্যাক্সিমাম ডাব্লিউ, অর্থাৎ এই বস্তুটা বা এই রকেটটার ওজন হবে কিন্তু এই মুহূর্তে ম্যাক্সিমাম। চালনা শুরু করার আগ পর্যন্ত তার ওজনটা সব থেকে বেশি থাকে, জ্বালানি কমতে থাকে আর ওজনটাও ধীরে ধীরে কমতে থাকে। তো জ্বালানি কমবে, ওজনও কমবে, এবং আমার উপরের দিকে বলের পরিমাণটা কি হবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। জ্বালানি বের হওয়ার পরিমাণটা সবসময় কি হবে, আমাকে দেওয়া থাকবে যে এই রেটে জ্বালানিটা বের হচ্ছে। জ্বালানি বের হওয়ার পরিমাণটা একটা কনস্ট্যান্ট হিসেবে রাখা হবে। তো কখনো কখনো জ্বালানি কম বা কখনো কখনো জ্বালানি বেশি, এটা প্রয়োজন অনুযায়ী প্র্যাকটিক্যালি করা হয়, বা রিয়েল লাইফে যখন জ্বালানি নির্গত হয় তখন সেই ক্ষেত্রে হিসাব করা হয় যে কোন লেভেলে আসলে জ্বালানি কতটুকু পরিমাণ নিতে হবে। কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য জ্বালানির পরিমাণটা বা জ্বালানি কমে যাওয়ার পরিমাণটা বা জ্বালানিকে ব্যবহার করার পরিমাণটা সেটা আমাদের জন্য কনস্ট্যান্ট করে ধরে নিয়ে কাজ করব। তো চলো আমরা দেখি যে আসলে কিভাবে এই স্পেস শাটলকে উঠানো যায়। লক্ষ্য করো যদি আমি স্পেস শাটলকে W এবং F অর্থাৎ এই ঘাত বল যেটা বাতাস রকেটকে দিচ্ছে, এই বল আর ওজন এই দুটো যদি সমান হয় তাহলে তো রকেট এখান থেকে উড্ডয়ন হতে পারতেছে না। কিন্তু যদি আমি অধিক পরিমাণে, এর থেকে অধিক পরিমাণে ঘাত বলটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমি অবশ্যই কি হবে, ওজনকে ভেদ করে, ওজনকে ছিন্ন করে আমি কিন্তু উড্ডয়মান হতে পারবো। তো লক্ষ্য করো আমি যদি উড্ডয়মান হই তাহলে অ্যাকচুয়ালি আমার যে নেট বলটা এই রকেটের উপরে কাজ করবে সেই নেট বলের পরিমাণটা কত হবে? নেট বলের পরিমাণটা হবে হলো যে আমার যে বলটা, ঘাত বলটা আমি যেটা পাচ্ছি, আমি যে ঘাত বলটা পাচ্ছি এখান থেকে, এই ঘাত বল থেকে আমার এই ওজনটা বিয়োগ করতে হবে। আমার ঘাত বল থেকে যদি এই ওজনটা বিয়োগ করার পরে যদি কোনো বল থাকে অবশিষ্ট, আমি সেই বলটাই এই রকেটকে উড্ডয়নের জন্য কাজে লাগাতে পারবো। তো যে বলটা আমি কাজে লাগাতে পারবো সেই বলটা যে বেগের কারণে তৈরি হয়, বা যেই বেগের কারণে আমি জ্বালানির যে বেগের কারণে আমার মধ্যে সেই ঘাত বলটা তৈরি হয়, সেই বেগটাকে আমরা বলবো যে আপেক্ষিক বেগ, অর্থাৎ রকেটের সাপেক্ষে জ্বালানির আপেক্ষিক বেগ বলবো। লক্ষ্য করো যদি ইউ এন্ড ভি যদি ইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জ্বালানি এমন বেগে বের হচ্ছে যে বেগে বের হওয়ার কারণে ও কিন্তু উড্ডয়মান হতে পারছে না। তাই আমাকে এমন একটা বেগ দিতে হবে যেটা জ্বালানি
রকেটের সাপেক্ষে জ্বালানির ওই বেগটা এমন হতে হবে যেন ওকে উঠাতে পারে, আর ওই বেগের কারণে যে ঘাত বলটা তৈরি হবে সেই বলটাই হলো আমার এফ নেট। তো লক্ষ্য করো, আমরা তাহলে এই এফ নেট বলতে বোঝাচ্ছি হলো এই এফ মাইনাস ডাব্লিউ। তো সেখান থেকে আমরা আসি যে এই এফ বলতে আমরা এখানে ঘাত বল বোঝাচ্ছি এম ভি মাইনাস ইউ বাই টি এখানে, আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি এম জি। লক্ষ্য করো এই এফটা আসতেছে কোথা থেকে? এই এফটা আসতেছে হলো তোমার আমি যে জ্বালানিটা নির্গত করতেছি সেই জ্বালানির যে পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ জ্বালানি একটা নির্দিষ্ট পরিমাণ যখন কমে যাচ্ছে তার কারণে কিন্তু আমার এই এফটা তৈরি হচ্ছে। তাই এই এফটা আসতে যে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানে এই এফটা তৈরি করতে যে এমটা কাজে লাগতেছে সেটা কোন এম? এই এমটা হলো যে পরিমাণ জ্বালানি কমে গিয়ে তোমার একটা বেগ তৈরি করতেছে, সেই এম হবে এই এম। তাহলে আমরা এখানে এই এমটা হবে হলো আমার জ্বালানির ভর, আর ডাব্লিউ যেটা, এই ডাব্লিউ কোনটা হবে? ডাব্লিউ হবে হলো পুরো বস্তুটার ওজন। আমরা পুরো বস্তুটার ভর ধরেছিলাম এম টি, তাহলে আমরা এখানে ছোট এম না দিয়ে আমরা এখানে লিখবো হলো ক্যাপিটাল এম টি। তো লক্ষ্য করো, আমি যদি এখান থেকে যে জিনিসটা পাই এম ভি মাইনাস ইউ, একটা বেগ মাইনাস আরেকটা বেগ, দুটো বেগের পার্থক্য। লক্ষ্য করে দেখবা আমরা যে আপেক্ষিক বেগ নিয়ে যেটা আলোচনা করেছিলাম তোমার হলো দ্বিমাত্রিক গতি এই অধ্যায়ে, বা দ্বিমাত্রিক গতি তোমাদের এই নিউটনের বলবিদ্যার আগের যে অধ্যায়টা আছে, যে আমাদের ওখানে প্রাসের পরবর্তীতে যে আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করেছি, ওখানে লক্ষ্য করবা যে একজন এই দিকে ইউ বেগে গতিশীল হলে আরেকজন যদি এই দিকে ভি বেগে গতিশীল হয়, তাহলে একজন আরেকজনের সাপেক্ষে আপেক্ষিক বেগ কত হবে? ভি মাইনাস ইউ বলেছিলাম না? এই দুটো বেগের বিয়োগফল কিন্তু যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটাকে আমরা কিন্তু আপেক্ষিক বেগ বলেছি। তো ধরে নাও যে আপেক্ষিক বেগটা হলো ভি অফ আর, মানে রিলেটিভ ভেলোসিটি। তো আমরা এখান থেকে কিন্তু ভি মাইনাস ইউ অর্থাৎ রকেটের যে বেগটা আমি পাচ্ছি আর যে বেগটা আমি জ্বালানির জন্য খরচ করতেছি, এই দুটো বেগের পার্থক্যটাকে আমরা বলতে পারি ভি আর বাই টি। আচ্ছা, আর এখানে হলো এম টি জি। তো এই যে ভরটা, জ্বালানির যে ভরটা আমি যেটা পেলাম, এই জ্বালানির ভরটা লক্ষ্য করো একটা নির্দিষ্ট সময় বা প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ জ্বালানির ভর কমে গেলে আমার রকেটটা এই ভি বেগ প্রাপ্ত হবে বা এই ভি আর এই আপেক্ষিক বেগ প্রাপ্ত হবে। এটা বের করার জন্য আমাকে একটা জিনিস লক্ষ্য করো যে আমার কিন্তু এটা হিসাব করা থাকবে যে কতটুকু পরিমাণ জ্বালানি খরচ হলে এই ভি তৈরি হয়। কারণ এই জ্বালানির মধ্যে কি কি থাকে? রকেটের জ্বালানির মধ্যে তোমার হাইড্রোজেন থাকে, তোমার অক্সিজেন থাকে, গ্যাসোলিন থাকে, আরো অনেক পদার্থগুলো থাকে। তোমরা ভিডিও ক্লিপসটা যদি আবার একটু দেখো তাহলে সেখানে দেখতে পারবে যে পুরো স্ট্রাকচারটাকে অ্যানিমেশন করে তোমার ভিতরে কোন কোন কম্পাউন্ডগুলো কিভাবে সংযুক্ত থাকে এটা তোমাকে কিন্তু দেখানো হয়েছে। তো আশা করি তোমরা ওই অংশটা দেখেছো এবং ওইখান থেকে তোমাদের একটা ধারণা হয়েছে যে এই যে ভরটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কি হয়, কমে যায়। তাহলে আমরা যদি বলি যে ডেল টি সময়ে যদি ডেল এম জ্বালানি খরচ হয়, তবে জ্বালানি খরচের হার সমান সমান কি হবে? ডেল এম বাই ডেল টি
এখন ডেল এম বাই ডেল টি এটা কিন্তু তোমার, যেহেতু আমার ঘাত বলের ক্ষেত্রে কথা বলতেছি, তাহলে ঘাত বলের ক্ষেত্রে এটা কি হবে, খুব ক্ষুদ্র সময়ের জন্য হবে এবং খুব তাৎক্ষণিকভাবে আমি এটা কিন্তু বের করতে চাই। লক্ষ্য করো, রকেট যখন উড্ডয়ন হয় তখন ওই মুহূর্তে যদি কোনো কারণে জ্বালানি 1 সেকেন্ডের জন্য যদি জ্বালানি বন্ধ থাকে, তাহলে কিন্তু রকেট তার যে বেগ অর্জন করেছিল সেই বেগটা কিন্তু হারিয়ে যাবে। তাকে কিন্তু আবার বেগ অর্জন করতে হবে, অধিক পরিমাণে জ্বালানি খরচ করে কিন্তু তাকে আবার বেগটা অর্জন করতে হবে। তো বেগ যদি কন্টিনিউয়াসলি তাকে জ্বালানি খরচ করতে সে না পারে, তাহলে কিন্তু বেগটা কমে যাবে, ত্বরণটাও ঊর্ধ্বমুখী দিকে যে ত্বরণটা তৈরি হবে সেই ত্বরণটাও কমে আসবে। তো আমাকে তাহলে কন্টিনিউয়াসলি এই বেগটা কিন্তু মেনটেন করতে হচ্ছে, তাই আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণে জ্বালানিকে ইউজ করা যায় সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে প্রতি সেকেন্ডে আমার জ্বালানি কতটুকু করে লাগবে সেটা আমাকে কিন্তু হিসেব করে বের করতে হবে। এক একটা স্পেস শাটলের জন্য এক এক ধরনের জ্বালানি এই খরচ হবে। স্পেস শাটলটা যদি বড় হয় তাহলে জ্বালানি খরচ হবে বেশি, যদি স্পেস শাটলটা যদি সরু হয় বা হালকা হয় তাহলে সেই ক্ষেত্রে জ্বালানি খরচের পরিমাণটা কম হবে। তো সবকিছুর ক্ষেত্রে জ্বালানির হিসাবটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, একটু হিসাব করতে হবে। তো যেহেতু প্রতি সেকেন্ডে আমার বা খুব অল্প সময়ের জন্য যদি জ্বালানি খরচের হারটা বের করতে চাই, মানে হলো যে আমরা যদি লিখি যে খুব ক্ষুদ্র সময়ের জন্য, খুব ক্ষুদ্র সময়ের জন্য, তাহলে জ্বালানির হারটা হবে কি dm বাই dt। তোমাদের এই যে প্রমাণটা করতেছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি ধাপে ধাপে প্রমাণের যে অংশে যতটুকু প্রয়োজন হচ্ছে পরিবর্তন করার, আমি কিন্তু ততটুকু পরিবর্তন করছি। কারণ এই ফর্মুলাটা তোমাদের হয়তো আসবে না, এই ফর্মুলা হয়তো তোমার কাছে জানতে চাবে না, কিন্তু ফর্মুলা যখন তুমি নিজে যখন করতে যাবে তখন কোথায় কিভাবে তুমি ব্যবহার করবে এটা যদি তোমার ধারণা না থাকে, তাহলে তুমি সূত্র মুখস্থ করে খুব বেশি দূর আগাতে পারবে না। সূত্র মুখস্থ করলেই যে তোমার অঙ্ক সব মিলে যাবে বা তুমি একেবারে সব ধরনের সমস্যার সমাধান করে ফেলতে পারবা, এটা এমন না। সূত্রের মধ্যে যে কথাগুলো থাকে সেই কথাগুলো যদি তোমার ধারণা বা তুমি যদি আত্মস্থ করতে পারো, তাহলে অবশ্যই দেখবা যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম তুমি ইজিলি সলভ করতে পারতেছো। এর জন্য সূত্র সরাসরি মুখস্থ করে মাথা ভার করার কোনো প্রয়োজন নেই। তো চলো আমরা এখানে m বাই t বলতে যেটা বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি m বাই t বলতে আমরা dm বাই dt কে বোঝাতে পারি। আর এখানে যে vr টা থাকতেছে, এই vr টা কি, এই vr টা হলো জ্বালানির সাপেক্ষে বা রকেটের সাপেক্ষে জ্বালানির যে বেগ তৈরি করতেছে, রকেটের সাপেক্ষে যে বেগটা জ্বালানি তৈরি করতেছে সেই বেগ, এটা হলো vr মাইনাস mtg। তাহলে এটা ইকুয়াল টু আমি কি পাচ্ছি, f নেট। তো এই যে সমীকরণটা আমি পেলাম, এখানে সমীকরণটাতে আমি আসলে কি কি জিনিস পাচ্ছি আমরা একটু আস্তে আস্তে লিখি। যে এখানে f নেট বলতে আমরা বোঝাচ্ছি হলো যে বলে রকেট ঊর্ধ্বমুখী হয়। 2 নম্বর হলো dm dt, এখানে অ্যাকচুয়ালি উচ্চারণ করতে হয় ddt অফ m। তো dm dt এটা হলো জ্বালানি খরচের হার, মানে কতটুকু জ্বালানি আমি খরচ করব পার সেকেন্ডে। আচ্ছা, এরপর আসো vr হলো রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। আচ্ছা, mt এটা হলো রকেট যখন উড্ডয়ন হচ্ছে তখন ওই মুহূর্তে যে ভর, রকেট উড্ডয়নের শুরুতে রকেটের মোট ভর, আর জি তো অভিকর্ষ স্তর। লক্ষ্য করো, রকেট যখন তার জ্বালানি নিয়ে উপরের দিকে উঠতে যাবে তখন এখানে যে টোটাল ভরটা আমি ব্যবহার করছি, মানে যে ওজনটা আমি ব্যবহার করেছি, সেখানে যে এমটি লিখেছি, রকেটের যখন জ্বালানি একেবারে শেষ হয়ে যাবে, যখন রকেটের মধ্যে আর কোনো জ্বালানি থাকবে না, তখন
ওই রকেটের ভর কত হবে। তখন এই রকেটের ভর আমি বলছি যানে উপস্থিত জ্বালানির ভর যদি m হয়, মহাকাশ যানের ভর হবে কি এই m। তাহলে মহাকাশ যানের ভরটা কি হবে এই m। তখন কিন্তু আমি আর mটি ব্যবহার করব না। তাহলে আমরা সমীকরণটা এখানে লিখব যে রকেট উড্ডয়নের মুহূর্তে আর ঠিক এফ নেটটা হবে, সূত্রটা একই থাকবে dm dt ইনটু vr মাইনাস mg। এটাকে আমি লিখব যে রকেটের জ্বালানি শেষ হবার মুহূর্তে, অর্থাৎ এটা একটা বল, এটা একটা বল, প্রথম দিকে যে বলটা আমার দরকার আর শেষের দিকে যে বলটা আমার দরকার, এই দুটো বলের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। কারণ প্রথম দিকে বলের মধ্যে আমার যে ভর ওজন করতেছে সেই ভরটা কি হচ্ছে, অবশ্যই টোটাল ভর হিসেবে কাজ করতেছে। আর শেষের দিকে কিন্তু জ্বালানি একবারে কমে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে তোমার যে বলটা রকেটের উপর প্রযুক্ত হবে সেই বলটা বের করার জন্য আমরা এটা ব্যবহার করব। আশা করি তোমার এই পর্যন্ত বুঝতে পারছো। তো যদি তোমরা এই পর্যন্ত বুঝে থাকো তাহলে আমরা আরেকটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করবো। সেটা হলো যে রকেট যখন উড্ডয়ন হবে তখন অবশ্যই আমরা জানি অভিকর্ষ স্তর নিচের দিকে টানে। তাহলে রকেট যে ত্বরণে উপরের দিকে উঠবে সেই ত্বরণটা কত হবে, এটা যদি আমাকে জানতে চায় যে রকেট নেট যে বলে উপরের দিকে উঠবে সেই বলটা তো তুমি বের করবে, কিন্তু যদি তোমাকে জানতে চায় যে রকেট উপরের দিকে কত ত্বরণে যাচ্ছে, কারণ যদি ত্বরণ তৈরি না হয় তাহলে কিন্তু বেগ বাড়বে না। আর তুমি যদি একই বেগে উপরের দিকে উঠতে চাও তুমি কিন্তু রকেট নিয়ে পড়ে যাবে। বা যদি কোনো কারণে দেখো যে রকেট উপরের দিকে উঠছে, কিন্তু রকেট যদি উপরের দিকে উঠে তাহলে সেই ক্ষেত্রে যদি সমবেগ প্রাপ্ত হয় তাহলে কিন্তু কখনোই রকেটটা সাস্টেন করতে পারবে না। কোন একটা অংশে এসে যদি রকেটের বেগ সমবেগ হয়ে যায় তাহলে কিন্তু রকেটটা আর সাস্টেন করতে পারবে না, কারণ তার উপরে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। যেখানে ত্বরণ কাজ করতেছে সেখানে যদি তুমি বিপরীতমুখী ত্বরণ না দাও তাহলে কিন্তু তুমি ওখান থেকে পড়ে যাবে। লক্ষ্য করো আমরা কোন জিনিসটাকে স্থির ধরেছিলাম, আমরা স্থির রেখেছিলাম হলো জ্বালানির নির্গমনের হারটাকে স্থির রেখেছি। অর্থাৎ জ্বালানিটা 1 সেকেন্ডে কতটুকু পরিমাণ করে খরচ হবে তা আমরা স্থির রেখেছি। জ্বালানি স্থির রাখাতে আমার বেগটা কিন্তু স্থির থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না। যদি আমার ওজনটা একই রকমই থাকতো তাহলে আমি জ্বালানি যে হারে খরচ করতেছি আমার বেগ একই মানেই হতো। কিন্তু লক্ষ্য করো জ্বালানি একই হারে খরচ করতেছি ঠিক আছে, কিন্তু আমার তো ওজন তো কমে যাচ্ছে। ওজন যেহেতু কমে যাচ্ছে যার কারণে আমার ঊর্ধ্বমুখী ত্বরণটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, ঊর্ধ্বমুখী বেগটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাই জ্বালানির খরচের হারটাকে আমি কনস্ট্যান্ট রাখলে আমার ঊর্ধ্বমুখী যে বেগটা এটা ধীরে ধীরে বাড়বে, এবং বাড়তে বাড়তে জ্বালানি যখন প্রায় শেষ পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু আমি সর্বোচ্চ ত্বরণটা আমি অর্জন করতে পারবো। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে যখন তুমি স্টার্ট করেছো তখন ওই মুহূর্তে তোমার ত্বরণ কত ছিল, আর যখন তোমার জ্বালানি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তখন ওই মুহূর্তে তোমার ত্বরণ কত ছিল। অথবা তোমাকে যদি এটাও জিজ্ঞেস করে যে জ্বালানি যদি এটাও জিজ্ঞেস করে যে উড্ডয়নকালে সময় থেকে 5 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট পরে গিয়ে তোমার ত্বরণ কত হচ্ছে সেটাও বের করা যাবে। তো চলো আমরা এই যে কোশ্চেনগুলো আমরা করলাম এটা পরীক্ষায় আসে। তো ত্বরণ বের করার জন্য ফর্মুলা কিন্তু এটা ছাড়া অন্য কোনো ফর্মুলা নেই। এখানে দেখো এই এফ নেট যেটা আমি বের করেছি, এই এফ নেট যেটা আমি বের করেছি এটার মধ্যে এম এ এটা রয়েছে না, অবশ্যই। তাহলে আমি যে এফ নেটটা পেয়েছি এই এফ নেটের মধ্য থেকে কিন্তু আমি এম এটা থেকে ত্বরণ বের করতে পারবো। যখন আমি এই এফ নেট থেকে যদি জিজ্ঞেস করে যে শুরুতে তোমার ত্বরণ কত হবে, তখন সেক্ষেত্রে তুমি এফ নেটটা বের করলে এখানে শুরুতে এই এফ নেটের আমরা যখন ত্বরণ হিসেব করব
ত্বরণ নির্ণয় করব, কার ত্বরণ, রকেটের ত্বরণ নির্ণয় করব। আচ্ছা আমি লিখি রকেটের ত্বরণ নির্ণয়, তখন এই এফ নেট ইজ ইকুয়াল টু কি হবে, এম এ, এখানে এফ নেট ইজ ইকুয়াল টু যে এম এ, এখানে এম কোনটা হবে, এখানে এম হবে হলো রকেট যখন শুরুতে তার যে টোটাল ভর ছিল এটা হবে তার টোটাল ভর ইনটু হবে তার এ, অর্থাৎ এখান থেকে আমি এই ত্বরণটা বের করতে পারি এ ইজ ইকুয়াল টু এফ নেট বাই এম টি। এটা থেকে আমি বের করতে পারি যে আমার রকেট উড্ডয়নের শুরুতে ত্বরণ থাকবে হলো। আচ্ছা যদি এবার আসো এফ নেট ইজ ইকুয়াল টু, আমরা এখানে এম ইউজ করেছি, এম হলো জাস্ট রকেটের ভর, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে এ সমান সমান হবে এখানে যে এফ নেটটা পাবো বাই হবে এ এম, অর্থাৎ এটা হলো জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের ত্বরণ। আচ্ছা লেখাটা নিচে হয়ে গেছে, যদি না দেখতে পারো তাহলে আমি বলে দিচ্ছি এখানে যে এটা হবে, এটা হলো জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের ত্বরণ। তো আশা করি এই পুরো জিনিসটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়, তোমরা ভিডিওটা আবার একটু দেখে আসবে, দেখে দেন আমরা এবার অঙ্কগুলো করার চেষ্টা করব। তো চলো আমরা অঙ্কগুলো দেখি, মানে একটা একটা অঙ্ক দেখি। আজকে 3টা বা 4টা অঙ্ক করার চেষ্টা করব। তো তোমাদের রকেট রিলেটেড যে প্রবলেমগুলো হবে এই প্রবলেমগুলো তোমরা ইন্টারমিডিয়েটের যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারবে। আর এই প্রবলেম থেকে তোমাদের এমসিকিউতে অনেক কোশ্চেন আসে, তারপর ভার্সিটিতে অনেক কোশ্চেন আসে, অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসে, তারপর বিভিন্ন পরীক্ষা অনেক কোশ্চেন আসে, ইভেন অনেক সময় দেখা যায় চাকরির পরীক্ষাতেও এই রকেট রিলেটেড কিছু কোশ্চেন জানতে চায়। তো যে লেভেলে কোশ্চেন হোক না কেন রকেট নিয়ে, এই রকেট নিয়ে এইগুলো হলো অ্যারোনটিক্সের বেসিক সায়েন্স, অর্থাৎ এই বেসিকগুলো যদি আমাদের একটু ধারণা থাকে, বিষয়গুলো দেখতে যেমন তোমরা শুরুতে যে রকেটের ঘটনাগুলো তোমার কাছে মনে হয়েছিল যে অনেক কঠিন হবে হিসাবগুলো, আশা করি এখন পর্যন্ত তোমার এই হিসাবটা এতটা কঠিন লাগবে না। তো যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা এই সমাধান করতে পারবে আশা করি ইনশাআল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো একটু দেখি। প্রশ্নটা একবার পড়ো যে 5000 কেজি ভরের জ্বালানি নিয়ে যদি 2 লক্ষ কেজি মোট ভর সম্পন্ন কোনো রকেট 150 কেজি পার সেকেন্ড বা 150 কেজি পার সেকেন্ড হারে যদি সে জ্বালানি নির্গমন করে উড্ডয়মান হতে চায়, তাহলে যাত্রার শুরুতে এবং জ্বালানি শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত পুরো সময়টা জুড়ে তার যদি আপেক্ষিক বেগটা যদি স্থির থাকে, যেমন আমি ভিআরটাকে যদি স্থির রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার শুরুতে ত্বরণ কত ছিল আর জ্বালানি যখন শেষ হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে রকেট কতখানি ত্বরণ অর্জন করবে। তো আমরা এই অঙ্কটাকে 2 ভাগে ভাগ করে ফেলবো, একটা হলো যে জ্বালানির যাত্রার শুরুতে আর হলো যে যাত্রার শেষ, জ্বালানি শেষ অবস্থা। তাহলে আমরা লিখি উত্তরটা এভাবে লিখি, যাত্রার শুরুতে আমরা হিসাব করব, আর একটা হলো যে জ্বালানির শেষ পর্যায়ে, জ্বালানির শেষ পর্যায়ে। তো লক্ষ্য করো আমরা এফ নেট বের করেছিলাম কত, ডিএম বাই ডিটি ইন্টু ভিআর মাইনাস এম টি জি, অর্থাৎ যাত্রার শুরুতে আমার এফ নেটটা ছিল টোটাল ভরের এই হিসেবটা থাকবে, আর জ্বালানি শেষ পর্যায়ে যে এফ নেটটা বের করেছিলাম এটা হলো ডিএম বাই ডিটি ইন্টু ভিআর মাইনাস এম জি।
তো এখানে ডিএম বাই ডিটি এটা হলো জ্বালানি খরচের হার। জ্বালানি খরচের হার হলো 150 কেজি পার সেকেন্ড। তাহলে এখানে 150 কেজি পার সেকেন্ড। আর এমটি এটা হবে হলো 2 লক্ষ কেজি। আর এখানে তোমার এম হবে কি, এম হবে হলো 2 লক্ষ কেজি। এখান থেকে 50,000 কেজি যে জ্বালানি আছে সেই পরিমাণটা বাদ যাবে। তাহলে থাকে হলো 150 এত কেজি থাকে। তো তাহলে তোমরা এখন বের করতে পারবে খুব ইজিলি। ডিএম বাই ডিটি মান হলো যে 150, ভিআর এর মান হলো 3000 মাইনাস 2 লক্ষ গুণ 9.8। তাহলে এখান থেকে তোমরা এফ নেটটা পাচ্ছ কত? এফ নেটটা পাচ্ছ হলো, হিসাব করো, এখান থেকে তোমরা এফ নেটটা বের করবে। এই এফ নেট থেকে যে ত্বরণটা তুমি পাবে সেই ত্বরণটা হলো এই এফ নেট ভাগ হবে হলো টোটাল এমটি। কত আসে? এত মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখান থেকে তোমরা এটা ক্যালকুলেশন করতে থাকো। আর হলো যে এখান থেকে এই ডিএম বাই ডিটি হলো 150, ভিআর হলো 3000 মাইনাস এখানে হলো 150,000 ইনটু 9.8। এখান থেকে তোমার এফ নেটটা কত আসে এবং এখান থেকে তুমি ত্বরণটাও পেয়ে যাবে। তাহলে এফ নেট আর এখানে নিচে হবে হলো তোমার এম, অর্থাৎ যে ভরটা তোমার ওই মুহূর্তে তুমি পাবে, জ্বালানি শেষ হওয়ার সময় যে ভরটা তুমি পাবে। তো তোমাদের এই ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই যাত্রার শুরুতে এফ নেট কত পাচ্ছ আর ত্বরণ কত পাচ্ছ, এবং জ্বালানি শেষ পর্যায়ে এফ নেট কত পাচ্ছ আর ত্বরণ কত পাচ্ছ এটা কমেন্টে লিখে জানাবে। এটা তোমাদের অ্যান্সারটা সেখানে লিখবে। তো চলো আমরা এই অংশটা বের করার পরে আমাদের কিন্তু এই টাইপের আরো কিছু কিছু অঙ্ক এসে থাকে। তো চলো আমরা অঙ্কগুলো দেখি। লক্ষ্য করো, তোমাদের এই অঙ্ক যেটা তোমরা করলা ঠিক এই কোশ্চেনটা থেকে এইখানে কোশ্চেনটাতে একটু ঘুরিয়ে আসতে পারে। যেমন আমি তোমাদেরকে জানতে চেয়েছিলাম যে শুরুতে এবং শেষে ত্বরণ কত হবে। কোশ্চেনটা শুরু এবং শেষ এর মাঝামাঝি কোনো একটা পয়েন্টেও কিন্তু জানতে যেতে পারে যে উড্ডয়নের এত সময় পরে ত্বরণ কত আসবে। তো চলো আমরা এই টাইপের এই অঙ্কটার অ্যাডিশনাল অঙ্কটা করে দিই। আমাকে যদি জিজ্ঞেস করে যে স্থির থাকে তবে শুরুতে ও শেষে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের ত্বরণ কত, এটাকে জাস্ট পরিবর্তন করে যদি আমি লিখি, তবে উড্ডয়নের, এটা 2 নম্বর উদাহরণ, উড্ডয়নের 40 সেকেন্ড পর রকেটের ত্বরণ কত হবে। 40 সেকেন্ড পর রকেটের ত্বরণ কত হবে এটা আমাকে জানতে যাচ্ছে। তো লক্ষ্য করো, আমরা এখানে যে ডিএম বাই ডিটি এটা পেয়েছিলাম কত, 150 কেজি পার সেকেন্ড। তাহলে 40 সেকেন্ড পর জ্বালানি, 40 সেকেন্ড পর না 40 সেকেন্ডে জ্বালানি খরচ হবে কত, খরচ হবে কত, 40 সেকেন্ডে জ্বালানি খরচ হবে 150 ইন্টু 40, কত আসে 6000 কেজি। অর্থাৎ 40 সেকেন্ডে জ্বালানি 6000 কেজি খরচ হয়ে যাবে। তারপরে আসো, তাহলে রকেটের মোট, তাহলে সরি, তাহলে আমরা লিখতে পারি এরপরে হলো যে রকেটের মোট ভর 40 সেকেন্ড পর হবে 2 লক্ষ মাইনাস 6000, কত আসে 1,94,000 কেজি। ওকে,
তো আমরা এরপরে কি করব, যে রকেটের মোট ভর 40 সেকেন্ড পরে আমরা এত পেলাম, তাহলে আমরা এখন এখান থেকে এফ নেটটা বের করব। এফ নেট ইজ ইকুয়াল টু হলো ডিএম ডিটি ইন্টু ভিআর মাইনাস এই যে ভরটা আমি পেয়েছি সেটাকে আমি এম লিখি, এই এম ইন্টু জি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত, ডিএম ডিটি হলো আমার 150 আর ভিআর এর মান হলো 3000 আর এখান থেকে হলো 194 ইন্টু 9.8। তাহলে এখান থেকে তোমরা এফ নেটের মানটা পেয়ে যাবে। আর এফ নেটের মান পেয়ে গেলে 40 সেকেন্ড পরে যে ত্বরণটা আসবে সেটা হলো যে এফ নেট ভাগ হলো তুমি যে এমটা পেয়েছো সেটা। তো বের করে আমাকে কমেন্টে লিখবা। অর্থাৎ মোট 3টা প্রশ্ন উত্তর তোমরা কি করবে, 3টা প্রশ্নের ত্বরণ জাস্ট কমন লিখবে। প্রথমে ত্বরণটা লিখবে হলো উড্ডয়নের শুরুতে, দ্বিতীয় ত্বরণটা লিখবে হলো জ্বালানি শেষ হওয়ার সময়, তৃতীয় ত্বরণটা লিখবে উড্ডয়নের 40 সেকেন্ড পরে যে ত্বরণটা প্রাপ্ত হবে সেটা। তো আশা করি তোমরা এই রকেট জাতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বুঝতে পারছো যে এই টাইপের এই ধরনের কোশ্চেন হয়। তোমাদের যদি আরো কোনো বিস্তারিত কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কোশ্চেন কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর পরবর্তীতে তোমাদের যে অনলাইন ক্লাস হবে সেই অনলাইন ক্লাসে তোমাদেরকে অবশ্যই এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা কিছু জানতে চাওয়া হয় তাহলে সেগুলো তোমরা অবশ্যই জেনে নিবে। তো ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে আমাদের এই হিসাবগুলো আমরা করতেছি, যদিও এগুলো খুব বেসিক কোশ্চেন, কিন্তু বেসিক কোশ্চেনের পরে এটার উপর ভিত্তি করে কিন্তু অনেক বড় বা অনেক ধরনের তোমার হিসাব নিকাশ করা হয়, যেটা তোমাদের এখন এই লেভেলে করা হবে না। যারা করে বর্তমানে যারা করতেছে, বিশেষ করে নাসা বলো বা রাশিয়া, জাপান, এইসব কান্ট্রিগুলোতে যারা স্পেস শাটল নিয়ে কাজ করতেছে, যারা মহাকাশে রকেট উড্ডয়ন করতে যাচ্ছে বা উড্ডয়ন করে, তারা কিন্তু যে সবসময় সাকসেসফুলি এই হিসেবগুলো ঠিক মতো করাতে যে হয়ে যাচ্ছে তা কিন্তু না। তোমরা দেখবে আমি তোমাদেরকে ভিডিও এই লেকচারের শেষে কিছু ক্লিপ দিব, যে দেখতে পারবে যে তাদের গবেষণাটা কিন্তু সবসময় যে সুখকর হয় তা কিন্তু না। লক্ষ লক্ষ ডলার খরচ করে তারা কিন্তু একটা স্পেস শাটল তৈরি করে, জ্বালানি খরচ করে, জ্বালানি সংগ্রহ করে। সবসময় যে তারা উড্ডয়ন করতে পারে তা কিন্তু না, ম্যাক্সিমাম সময় তাদের কিন্তু উড্ডয়ন করতে গিয়ে ফেল হয়। তো তোমাদের এই ভিডিও শেষ করার পরে তোমার ওই কিছু ফেইলিওর ভিডিও দেখবা, যে সেখান থেকে দেখবা যে আমরা সবকিছু হিসাব করার পরেও তারপর কিছু ভুল থেকে যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।